আসসালামু আলাইকুম। বিবিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমরা আজকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ফর লিজ এর দ্বিতীয় লেকচারটা দেখব। তো আমরা আজকে অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং কি এটা দেখব। তারপরে অপারেটিং লিজ বলতে কি বুঝি, ক্যাপিটাল লিজ বা ফিন্যান্সিং লিজ বলতে কি বুঝি, ফিনান্সিয়াল লিজ বলতে কি বুঝি, এদের বৈশিষ্ট্য, এদের পার্থক্য দেখব। আর লিজ এবং হায়ার পারচেস এগ্রিমেন্ট এটা সম্পর্কে একটু দেখব। তাহলে চলো আমরা অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং কি এটা একটু দেখি। আমাদের অঙ্ক শুরুর আগে এই একটু থিওরি সম্পর্কে একটু পড়তে হবে। আমরা কঠিন অঙ্ক করি, কিন্তু আমাদের যখন থিওরি সম্পর্কে জিজ্ঞেস করে তখন আমরা সেরকম বলতে পারি না। তো আমরা চেষ্টা করব যে এই যে চ্যাপ্টার আমরা দেখব সেই চ্যাপ্টার রিলেটেড থিওরিগুলো যেগুলো আমাদের না জানলেই না সেগুলো একটু দেখব। তো অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং বলতে কি বুঝি সেটা আমরা একটু দেখি। Off balance sheet financing is an accounting practice whereby companies record certain assets or liabilities in a way that prevents them from appearing on the balance sheet. আমি আবার বলছি, off balance sheet financing is an accounting practice whereby companies record certain assets or liabilities in a way, এমনভাবে কোম্পানির রেকর্ড বইতে অ্যাসেটস লায়াবিলিটি রেকর্ড করে ইন এ ওয়ে দ্যাট প্রিভেন্টস দেম ফ্রম অ্যাপিয়ারিং অন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেখায় না। ইট ইজ ইউজ টু কিপ ডেট টু ইকুইটি অ্যান্ড লিভারেজ রেশিও লো। এইগুলো কম দেখানোর জন্য এই অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং ইউজ করা হয়, especially if the inclusion of a large expenditure would break negative debt covenants. এই অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং এর আমরা উদাহরণ দিতে পারি যে এক্সাম্পলস অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং ইনক্লুড জয়েন্ট ভেঞ্চার্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেটিং লিজেস। তো আমরা একটা অফ ব্যালেন্স শিটের সংজ্ঞা দেখলাম আর এর এক্সাম্পলও দেখলাম যে কেন আমরা আসলে এখানে অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং আশ্রয় নেই কেন। যদি আমরা এটা বলতে চাই যে এটা কেন আসলে দেখানো হয়, এটার অনেকগুলো আছে যে তোমার ট্যাক্স থেকে বাঁচার জন্য, যে আমরা ট্যাক্স কম দিব সেটার জন্য। যে অফ ব্যালেন্স শিটের আমরা আগেই বলেছি একটা হলো যে তোমার অপারেটিং লিজ, তারপর আরও আছে জয়েন্ট ভেঞ্চার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পার্টনারশিপ। তো অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিংয়ের একটি অন্যতম উৎস হলো অপারেটিং লিজ। আর এই ক্ষেত্রে ইজারাকৃত সম্পত্তি লিজির উদ্ধৃতপত্রে না দেখিয়ে যে ব্যক্তি ইজারা দিয়েছে মানে লেজর, তার উদ্ধৃতপত্রে বা ব্যালেন্স শিটে দেখানো হয়। অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিংয়ের একটা উৎস হলো তোমার অপারেটিং লিজ। এখানে তোমার লিজের বইতে ব্যালেন্স শিটে ওই লিজড অ্যাসেটটা না দেখিয়ে তোমার লেজর যে সম্পত্তিটির মালিক তার বইতে দেখানো হয়। ইজারাকৃত সম্পত্তি ইজারাদারের জন্য অফ ব্যালেন্স শিট আইটেম। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাই যে যদি আমরা মনে করি যে ডাচ বাংলা ব্যাংকের কথা আমরা বলি, যে ডাচ বাংলা ব্যাংকের সাথে এবিসি কোম্পানির একটা চুক্তি হয়েছে, যে একটি লাইন অফ ক্রেডিট চুক্তি হয়েছে। তো লাইন অফ ক্রেডিট
এর ক্ষেত্রে একটি শর্ত হলো যে তোমার এবিসি কোম্পানি ডেট ইকুইটি রেশিও 5-এর বেশি হতে পারবে না। এখন যদি এবিসি কোম্পানি একটি নতুন মেশিন কিনে বা তার যদি কেনার প্রয়োজন হয় যেটার মূল্য তোমার ধরো 10 লাখ টাকা, তাহলে সেই এবিসি কোম্পানি মেশিনটি ঋণের মাধ্যমে ক্রয় করলে লাইন অফ ক্রেডিটের শর্ত ভঙ্গ হয়। তাই যদি এই ক্ষেত্রে যেহেতু লাইন অফ ক্রেডিটের শর্ত ভঙ্গ হয়, তাই এই ক্ষেত্রে অপারেটিং লিজে এবিসি কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেজন্য এবিসি কোম্পানি অন্য একটি কোম্পানিকে সেই মেশিন কেনার জন্য উদ্বুদ্ধ করতে পারে এবং তাদের কাছ থেকে মেশিনটি লিজ নিতে পারে বা অপারেটিং লিজ হিসাবে চুক্তিতে আবদ্ধ হতে পারে। এক্ষেত্রে মেশিনের ওপর এবিসি কোম্পানির ভার্চুয়াল কর্তৃত্ব থাকবে এবং মাসিক যে ইজারা খরচ বা যে খরচটা হয় সেটা আয় ব্যয় হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখাবে, কিন্তু ব্যালেন্স শিটে কোনো সম্পদ বা দায় হিসাবে দেখানোর প্রয়োজন নাই। তার মানে লিজি তার বইতে তার ব্যালেন্স শিটে কোনো দায়, লায়াবিলিটি কিংবা সম্পত্তি হিসাবে দেখাবে না, ইনকাম স্টেটমেন্টে সেই আয় ব্যয় হিসাবে দেখাবে, মাসিক ইজারা খরচ হিসাবে, রেন্ট এক্সপেন্স নামে। XY বা যেটা আমরা বললাম যে এবিসি কোম্পানি অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে একটি সম্পত্তি অর্জন করেছে যার জন্য উদ্ধৃত পত্রে কোনো হিসাব দেখানো হয়নি। তার মানে হলো যে সে ওই সম্পত্তিটি না কিনে সে ইজারা নিয়ে তার যে মূলধনগুলো কোনো জায়গায় আটকে রাখলো না, তার কাজও হলো এবং সে তার ব্যালেন্স শিটে কোনো সম্পত্তি এবং দায়ও দেখালো না। আর আরেকটু বলে রাখি যে অফ ব্যালেন্স শিটের আইটেম যেহেতু ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় না, সেজন্য তোমার এগুলো কি করতে হয়, এই আইটেমগুলো ফুটনোটে অবশ্যই প্রকাশ করতে হয়, যেটা গ্যাপের নিয়ম অনুযায়ী এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী এই আইটেমগুলো ফুটনোটে প্রকাশ করা বাধ্যতামূলক, যেটা প্রকাশ করতেই হয়। আচ্ছা, অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিংয়ের আন্ডারস্ট্যান্ডিং অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিং. Companies sometimes take a creative approach when making big purchases. Those with mountains of debt will often do whatever it takes to ensure that their leverage ratios do not lead their agreements with lenders, otherwise known as covenants, to be breached. They will also mindful that a healthier looking balance sheet is likely to attract more investors and that banks tend to charge highly leveraged firms more to borrow money as they are considered more likely to default. এই যে কিছুক্ষণ আগে আমি যে ব্যাখ্যাটা বললাম যে কেন অফ ব্যালেন্স শিট ফিন্যান্সিংয়ের দরকার আছে, এখানে তাই সেটাই বলেছে যে তুমি শুধু যদি কোনো সম্পত্তি কেনো তাহলে তোমার অনেক ক্যাপিটাল সেখানে ইনভেস্ট হয়, আবার যদি তুমি লোন করে কিনো তাহলে সেখানে লোনের একটা ঝামেলা থাকে, ব্যাংকের কাছে কোনো কিছু জামানত দিয়ে তারপরে ব্যাংকের কাছ থেকে নিতে হয়, তোমার লোনটা নিতে হয়। তো এগুলো আসলে বাদ দিয়ে আমরা যদি লিজে যাই তাহলে দেখা যায় যে তার ব্যালেন্স শিটটা মানে হেলদি থাকে, মানে ভালো দেখায়, আকর্ষণীয়, মানে ইনভেস্টরদের কাছে এটা ভালো মনে হয় যে মাইন্ডফুল দ্যাট এ হেলদিয়ার লুকিং ব্যালেন্স শিট ইজ লাইকলি টু অ্যাট্রাক্ট মোর ইনভেস্টার্স অ্যান্ড দ্যাট ব্যাঙ্কস টেন্ড টু চার্জ হাইলি লিভারেজ ফার্মস মোর টু বড়ো মানি। তো ইনভেস্টার্স এবং ব্যাংকরা সেখানে ইনভেস্ট করতে কিংবা ব্যাংক ওই কোম্পানিকে লোন দিতে আগ্রহী হয়, এটাই বলেছে এখানে।
তো আমরা চলো এবার দেখি যে অপারেটিং লিজ কি। লিজের ক্লাসিফিকেশনে তোমরা শুনেছো যে দুই ধরনের লিজ আছে, একটা হলো অপারেটিং লিজ আর একটা হলো ক্যাপিটাল লিজ বা ফিনান্সিয়াল লিজ। তো পরিচালনা লিজ বলতে আমরা কি বুঝি? In an operating lease, the lessee receives the right to use the asset but does not record the asset or the lease payment liability on its balance sheet. অপারেটিং লিজে লিজি অ্যাসেট ইউজ করার রাইট আছে, কিন্তু তার ব্যালেন্স শিটে অ্যাসেট অথবা লায়াবিলিটি হিসেবে সেটা রেকর্ড করতে পারবে না ওই অ্যাসেট। Thus, the operating lease is considered to be off-balance sheet financing. Instead, the lessee will record lease payments as rental expense in its income statement. এই যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এই জন্যই আমি অফ ব্যালেন্স শিট ফিনান্সিংটা আগে দেখিয়েছি যে off balance sheet is considered to be operating lease is considered to be off balance sheet financing. Instead, the lease will record lease payments. তো ওটা না দেখিয়ে আমরা অ্যাসেটটা না দেখিয়ে আমরা কি করি, লিজ পেমেন্টকে রেন্টাল এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাই, আইদার আন্ডার কস্ট অফ গুডস সোল্ড অর আন্ডার SG&A। তাহলে আমরা পরিচালনা লিভারেজে দেখলাম যে তোমার যেখানে কোনো লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে, তাকে আমরা অপারেটিং লিজ বা পরিচালনা লিজ বলবো। এই ধরনের চুক্তিতে সম্পত্তির মালিকানা এবং ঝুঁকি সবসময়ই লেজরের উপরে থাকবে, কখনোই লিজই গ্রহণ করতে পারবে না। তার মানে ওই সম্পত্তির মালিকের উপরেই থাকবে তার ঝুঁকি এবং মালিকানা। সম্পত্তির ঝুঁকি ও মালিকানা অপারেটিং লিজে অবশ্যই সম্পত্তির মালিক লেজর তার উপরে থাকবে। এই ক্ষেত্রে লিজ প্রপার্টিকে ব্যালেন্স শিটে প্রদর্শন করা হয় না, লিজই সম্পত্তিকে ভাড়া করে এবং উক্ত ভাড়াকে খরচ হিসাবে প্রদর্শন করে। তো এখন আমরা এই অপারেটিং লিজের কিছু ক্যারেক্টার দেখি, যে সংজ্ঞা থেকে আমরা পাবো। এটা হলো শর্ট টার্ম, তারপরে ভ্যালু পেমেন্ট সিস্টেম, ক্যান্সেলেবল লিজ, মেইনটেনেন্স কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল প্রফিট। পরিচালনা লিভারেজের ইয়েতে একটা হলো ক্যারেক্টারিস্টিক্স হলো যে সাধারণত অল্প সময়ের জন্য এই লিজের জন্য চুক্তি করা হয়, যে সাধারণত অল্প সময়ের জন্য যে কোনো পক্ষের ইচ্ছা অনুযায়ী যথাযথ নোটিশ প্রদানের মাধ্যমে বাতিলযোগ্য ইজারাকে আমরা পরিচালনা লিভারেজ বলি। এটা তোমার হতে পারে তোমার এক সপ্তাহের জন্য তোমার একটা সম্পত্তির দরকার হতে পারে, যেমন ধর যে একটা গাড়ির দরকার হতে পারে। তো এক সপ্তাহের জন্য কেউ তো একটা গাড়ি কিনবে না, তো সে বা এক মাসের জন্য তার প্রতিষ্ঠানের জন্য গাড়ি কিনতে হতে পারে, মানে দরকার হতে পারে, তখন সে কী করলো, লিজ নিবে। তো এই যে লিজের সময় যেখানে স্বল্প মেয়াদি হবে, কম 5 বছর অথবা তার থেকে কম সময় যদি হয় কোনো লিজের, তাহলে সেটাকে আমরা অপারেটিং লিজ বলবো। যে সাধারণত স্বল্প সময়, সেই স্বল্প সময়টা কত, 5 বছর বা তার চেয়েও কম সময়, যে কোনো পক্ষের ইচ্ছা অনুযায়ী যথাযথ নোটিশ প্রদানের মাধ্যমে বাতিলযোগ্য ইজারাকে আমরা পরিচালনা লিভারেজ বলবো। যে ক্যান্সেলেবল লিজ, এর একটা বৈশিষ্ট্য হলো যে অপারেটিং লিজের যে এটা ক্যান্সেল করা যাবে, যে চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বেই এই চুক্তি ক্যান্সেল করা যায়। তাহলে আমরা শর্ট টার্মে দেখলাম যে এই লিজের মেয়াদ হলো 5 বছর থেকে তার কম সময়ের জন্য, সেটা 1 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 7 দিন হতে পারে, হোয়াটএভার। সাধারণত কম্পিউটার, হার্ডওয়্যার, ভারী ইকুইপমেন্ট, গাড়ি, ট্রাক, অফিস যন্ত্রপাতি, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে পরিচালনা ইজারা ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে পরিচালনা ইজারা সাধারণত স্বল্প মেয়াদি এবং ইজারা গ্রহীতার ইচ্ছা অনুযায়ী বাতিলযোগ্য, কিংবা যে কোনো পক্ষের ইচ্ছা অনুযায়ী নোটিশ প্রদানের মাধ্যমে এই লিজ বাতিলযোগ্য। তারপরে আসো যে মূল ভ্যালু পেমেন্ট সিস্টেম বা মূল্য পরিশোধ পদ্ধতি।
যেহেতু এখানে স্বল্প মেয়াদের জন্য গ্রহণ করা হয় তাই এর মূল্য পরিশোধ সম্পূর্ণরূপে করা হয় না। ভাড়া দেয়া হয়, ভাড়া পেমেন্ট করা হয়, রেন্টাল এক্সপেন্স নামে হিসাবভুক্ত হয়। বাতিলযোগ্য বললাম যে এই লিজ যে কোনো পক্ষের নোটিশের মাধ্যমে এই লিজ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই ক্যান্সেল করা যায়। মেনটেনেন্স কস্ট, এটা আরেকটা বৈশিষ্ট্য যে এই ইজারায় যে রক্ষণাবেক্ষণ ব্যয় সেটা যে ইজারা দাতা বা লেজর এই লেজর অপারেটিং লিজের মেনটেনেন্স কস্ট বহন করবে। ফিনান্সিয়াল প্রফিট, এটা একটু খেয়াল রেখো যে মেনটেনেন্স কস্ট অপারেটিং লিজে ইজারা দাতা বা সম্পত্তির মালিক বা লেজর বহন করবে। ফিনান্সিয়াল প্রফিট, এই লিজড অ্যাসেটের প্রকৃত মূল্য অপেক্ষা লিজ যে ইনস্টলমেন্ট বা ভাড়া মোট প্রদেয় অর্থের পরিমাণ বেশি হওয়ায় এই ইজারাকালীন সময়ে লেজর এ ধরনের ইজারা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে। সম্পত্তির প্রকৃত মূল্য অপেক্ষা কিস্তির মোট প্রদেয় অর্থের পরিমাণ বেশি হওয়ায় ইজারাকালীন সময়ে ইজারাদাতা এখান থেকে আর্থিকভাবে লাভবান হয়। তো আমরা এরপরে চলো দেখি যে ক্যাপিটাল বা ফিনান্সিয়াল লিজ বলতে আমরা কি বুঝি। তো একটা তো আমরা বললাম যে সেখানে সময় থাকবে কি স্বল্প সময়টা হবে 5 বছর বা তার চেয়ে কম, এবং সেটা ক্যান্সেল করা যাবে সেই চুক্তি যে কোনো পক্ষের যথাযথ নোটিশের মাধ্যমে অপারেটিং লিজ ক্যান্সেল করা যাবে, এবং এই অপারেটিং লিজে সম্পত্তির ঝুঁকি এবং মালিকানা অবশ্যই বেয়ার করবে লেজর, এবং লিজি সম্পত্তির যে ইউজ করবে তার জন্য তাকে মাসিক ভাড়া হিসাবে বা ভাড়া খরচ হিসাবে প্রদর্শন করবে। মাসিক হোক, বাৎসরিক হোক বা ত্রৈমাসিক হোক, হাফ ইয়ারলি হোক, সেটা অপারেটিং লিজি লেজরকে ভাড়া প্রদান করবে। ক্যাপিটাল লিজ, in a capital lease the lessee receives the right to use the assets and substantially receives all the benefits and risks of owning that asset. This transfer of risk and benefits occurs when certain criteria are met. A lease is deemed a capital lease if the following criteria are met. এখানে বলেছে যে লিজি মানে ইজারা গ্রহীতা যে সম্পত্তি ব্যবহার করবে, দ্য রাইট টু ইউজ দ্যাট দ্য অ্যাসেট অ্যান্ড সাবস্ট্যান্সিয়ালি রিসিভস অল দ্য বেনিফিটস অ্যান্ড রিস্ক অফ ওনিং দ্যাট অ্যাসেট। ওই অ্যাসেটের সমস্ত সুবিধা এবং ঝুঁকি বহন করবে বা ওন করবে, মালিকানা থাকবে লিজির বা যে ইজারা গ্রহীতা। This transfer of risks and benefits occurs when certain criteria are met. এই ট্রান্সফার অফ রিস্ক অ্যান্ড বেনিফিটস অকার যখন কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হবে তখন আমরা সেই লিজকে ক্যাপিটাল লিজ বলবো। The lease duration is 75% or more of the asset's useful life. লিজের ডিউরেশন হবে 75% অথবা অ্যাসেটের ইউজফুল লাইফ থেকে আরও বেশি। অ্যাসেটসের ইউজফুল লাইফের 70% বা তার চেয়ে যখন বেশি সময় লিজের ডিউরেশন পিরিয়ডটা হবে। অ্যাসেটস লাইফের ডিউরেশন পিরিয়ড হবে 75% অথবা তারও বেশি। The net present value NPV of lease payments is 90% or more the asset's fair value. There is a direct term or clause in the lease stating transfer of title, or there is a term in the lease that enables the lessee at the end of the lease to purchase the asset at a discounted price, also known as bargain purchase option or BPO. তাহলে আমরা লিজ ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ায় দেখলাম যে 75%
এর বেশি বা 75% অর এর বেশি যখন ইউজফুল অ্যাসেটের ইউজফুল লাইফ হবে। তার মানে লিজ টার্মের মেয়াদ লিজকৃত সম্পত্তির মোট জীবনকালের 75% অথবা তার বেশি সময়ের জন্য যখন হয়। তারপরে লিজ চুক্তিতে যদি দর কষাকষি করে পুনরায় ক্রয় করার ধারা বিদ্যমান থাকে, বিপিও যেটা আমরা বললাম, যদি এই পুনরায় লিজ চুক্তিতে যদি এই বিপিও ধারা থাকে। এরপরে যেটা বললাম যে লিজ চুক্তি বা লিজ মেয়াদের শেষে যদি মালিক সম্পত্তিটির মালিকানা লিজের নিকট হস্তান্তর হয়, তার মানে সম্পত্তির লিজ পিরিয়ড শেষে যদি ওই সম্পত্তির মালিকানা লিজের কাছে যায়, লিজের বা লিজ দাতার কাছে, গ্রহীতার কাছে সেটা হস্তান্তর করা হয়। এক্সিকিউটরি কস্ট বাদ দিয়ে সর্বনিম্ন লিজ ভাড়ার বর্তমান মূল্য সম্পত্তিটির ন্যায্য মূল্যের সমান বা 90%-এর বেশি হবে। তো যেটা বলছিলাম যে আমরা কোন লিজের যে ক্লাসিফিকেশন করব, যে কোনটা কোন লিজ, সেটা এই বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারবো। যে যদি লিজ চুক্তিতে লিজের মেয়াদ শেষে সম্পত্তিটির মালিকানা লিজের কাছে হস্তান্তর হয়, তাহলে সেটা হবে ক্যাপিটাল লিজ। লিজ চুক্তিতে যদি দর কষাকষি করে পুনরায় ক্রয় করার ধারা বা বার্গেন পারচেস অপশন বিদ্যমান থাকে, এবং যদি লিজ টার্মের মেয়াদ লিজকৃত সম্পত্তির মোট জীবনকালের 75% বা তার বেশি সময়ের জন্য হয়ে থাকে, এবং যদি এক্সিকিউটরি কস্ট বাদ দিয়ে সর্বনিম্ন যে লিজ ভাড়া বা মিনিমাম লিজ পেমেন্ট, যেটা বর্তমান মূল্য সম্পত্তিটির ন্যায্য মূল্যের সমান অথবা 90%-এর বেশি হয়। এবং মিনিমাম লিজ পেমেন্টের আদায়যোগ্যতা বা কালেক্টিভিটি ন্যায়সঙ্গতভাবে নির্ধারণযোগ্য হবে বা নিশ্চিত হবে। লিজ টার্মের মধ্যে পুনরায় পরিশোধ করা যায় না এমন ব্যয়সমূহ যে পর্যন্ত না লেজর কর্তৃক পরিশোধিত হবে, সেই ব্যাপারে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা থাকবে না। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যখন ফুলফিল করবে, তখন সেটা সেই লিজকে আমরা ক্যাপিটাল লিজ বলবো। তো আমরা এই ক্যাপিটাল লিজের একটু দেখি, বৈশিষ্ট্য দেখি। একটা হলো তোমার লং টার্ম, আরেকটা হলো নন ক্যান্সেলেবল, রিপেয়ারিং কস্ট, characteristics of financial lease: long term, non cancelable, repairing cost, installment payment, full amortization of assets value, opportunity for purpose, profit gain. তো ফিনান্সিয়াল লিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই ধরনের লিজ সবসময় দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এবং এটা নন ক্যান্সেলেবল হয়। যে এখানে মেয়াদ পূর্তির পূর্ব পর্যন্ত এই চুক্তি বাতিল করা যায় না, এবং এই চুক্তির মেয়াদ অধিক হয়ে থাকে, দীর্ঘমেয়াদী হয়ে থাকে।
নগদ অর্থ ব্যয় না করে প্রয়োজনীয় স্থায়ী সম্পত্তি ইজারার মাধ্যমে সংগ্রহ করাকে আমরা বলি ফিনান্সিয়াল লিজ। আর এই চুক্তির আরেকটা বৈশিষ্ট্য হলো যে তোমার রিপেয়ারিং কস্ট, যেটা ইজারা যে নিয়েছে, যে গ্রহীতা, সে বহন করবে, লিজই বহন করবে। যেমন অপারেটিং লিজে সেই মেনটেনেন্স কস্ট বেয়ার করতো লেজর, আর এখানে লিজই বা ইজারা গ্রহীতা এই রিপেয়ারিং কস্ট বহন করবে। তো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম, এটা লং টার্ম, মানে একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে, এবং লিজি কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা ও ঝুঁকি গ্রহণের অপশন থাকে এখানে। এবং এই ক্যাপিটাল লিজে লিজ প্রপার্টিকে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে দেখায়, ফেয়ার ভ্যালুতে প্রদর্শন করে, ফেয়ার মার্কেট ভ্যালুতে প্রদর্শন করে, এবং লিজ সংক্রান্ত দায়কে লিজ অব্লিগেশন নামে ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে দেখায়। তাহলে যেটা আমরা দেখলাম যে এখানে ফিনান্সিয়াল লিজে তোমার এটা দীর্ঘমেয়াদী হয় এই চুক্তি, এবং এটা নন ক্যান্সেলেবল। চুক্তির মেয়াদ পূর্ব পর্যন্ত এই চুক্তি বাতিল করা যায় না। এই রিপেয়ারিং কস্টটা বহন করে লিজি। ইনস্টলমেন্ট পেমেন্টটা হয় যে ইজারা চুক্তির মেয়াদ পূর্তি পর্যন্ত এই ধরনের ইজারার কিস্তি পরিশোধ বাধ্যতামূলকভাবে চালিয়ে যেতে হয়। তার মানে মেয়াদ পূর্তির আগ পর্যন্ত এখানে ইনস্টলমেন্ট প্রদান করতে হয়। ফুল অ্যামোর্টাইজেশন অফ অ্যাসেটস ভ্যালু। আর্থিক ইজারার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই ধরনের ইজারা যেহেতু দীর্ঘমেয়াদের জন্য করা হয়, তাই ইজারা মেয়াদ পূর্তির পূর্বে সম্পত্তির প্রকৃত মূল্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। ফুল অ্যামোর্টাইজেশন অফ অ্যাসেটস ভ্যালু, যে ইজারার মেয়াদ পূর্তির পূর্বে সম্পত্তিটির প্রকৃত মূল্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। অপরচুনিটি ফর পারপাস, ফর পারচেজ, পারপাস হবে না, এখানে হবে অপরচুনিটি ফর পারচেজ। আরেকটা বৈশিষ্ট্য যেটা, যে এই ধরনের ইজারা সম্পত্তির চুক্তির মেয়াদ পূর্তিতে ইজারা গ্রহীতা সম্পত্তিটি বুক ভ্যালুতে ক্রয় করার সুযোগ পায়। ইজারা যে নিয়েছে লিজি, সেটা বুক ভ্যালুতে ক্রয় করার সুযোগ পাবে। প্রফিট গেইন, এই ধরনের ইজারার মেয়াদ পূর্তির পূর্বেই প্রকৃত মূল্য আদায় করা যায় বলে ইজারা গ্রহীতা বা লিজি অবশিষ্ট প্রদেয় কিস্তি ইজারাদাতা মুনাফা হিসাবে পেয়ে থাকে। এমনকি চুক্তির মেয়াদ শেষে সম্পত্তির অবশিষ্ট মূল্য ইজারাদাতার অতিরিক্ত মুনাফা হিসাবে অর্জন হয় বা অর্জিত হয়। প্রফিট গেইন এই ধরনের ইজারায় বা ক্যাপিটাল লিজে মেয়াদ পূর্তির পূর্বেই সম্পত্তির প্রকৃত মূল্য যেহেতু আদায় হয়, তাই ইজারা গ্রহীতার যে অবশিষ্ট প্রদেয় কিস্তি আছে সেটা ইজারাদাতা মুনাফা হিসাবে পেয়ে থাকে। আর এমনকি যে চুক্তির মেয়াদ শেষে সম্পত্তির অবশিষ্ট মূল্য ইজারাদাতার অতিরিক্ত মুনাফা হিসাবে অর্জিত হয়। এখন আসো আমরা দেখি আর্থিক ইজারা পরিচালনা ইজারার মধ্যে পার্থক্য কী। আচ্ছা, আর্থিক ইজারা ও পরিচালনা ইজারার পার্থক্য এখানে স্লাইডে আসেনি, আমি পরবর্তী লেকচারে সেই পার্থক্যটা দিয়ে দিব। তো আমি একটু আলোচনা করি, তোমরা এই পার্থক্যটা নিজেরাই করতে পারবে, লিখতে পারবে। যে আমরা আজকে যে আলোচনা করলাম সেটার যে সংজ্ঞা থেকে আমরা যদি পার্থক্যের বিষয়ে প্রথমে সংজ্ঞা থেকে যদি দেখি, তাহলে আমরা এটা দেখি যে
যে ইজারা চুক্তি দীর্ঘমেয়াদের জন্য সম্পাদিত হয় এবং মেয়াদ শেষ হওয়ার আগে বাতিল করা যায় না তাকে আর্থিক ইজারা বলে। আর যে ইজারা সম্পত্তির মেয়াদ স্বল্পকালীন এবং সহজেই বাতিল করা যায় তাকে অপারেটিং লিভারেজ বা পরিচালনা লিভারেজ বলবো। তারপরে আমরা ডিউরেশন যদি দেখি, ডেফিনেশন দেখলাম যে ডেফিনেশনে বললাম আর্থিক ইজারা বা ক্যাপিটাল লিজের মেয়াদ হয় বেশি দীর্ঘমেয়াদী এবং এটা মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত বাতিল করা যায় না, কিন্তু পরিচালনা লিভারেজে মেয়াদ হলো স্বল্প এবং সহজেই এই অপারেটিং লিজ বাতিল করা যায়। এর ডিউরেশন হলো যে ক্যাপিটাল লিজ দীর্ঘমেয়াদের ভিত্তিতে যেহেতু তৈরি হয় বা ভিত্তিতে হয়, সাধারণত সম্পত্তির পূর্ণ আয়ুকাল যেটা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 75% আয়ুকালের জন্য এই মেয়াদ স্থির হয়। আর এই ইজারা স্বল্প সময়ের জন্য পরিচালনা লিভারেজ অল্প সময়ের জন্য হয়, মেয়াদ তোমার 5 বছর বা তার কম হতে পারে, 1 থেকে 5 বছর এই মেয়াদ হতে পারে। মেরামত ব্যয় বা রিপেয়ারিং কস্ট, যে এই রিপেয়ারিং কস্ট ক্যাপিটাল লিজে ইজারা গ্রহীতা বহন করে, তার মানে লিজি বহন করে, আর ক্যাপিটাল লিজে লেজর বহন করে। ঝুঁকির ক্ষেত্রে ক্যাপিটাল লিজে লেজর লিজি সম্পত্তির ঝুঁকি বহন করে, আর পরিচালনা লিভারেজের ক্ষেত্রে লেজর সম্পত্তির ঝুঁকি বহন করে। রিনিউয়াল, যেহেতু ক্যাপিটাল লিজ দীর্ঘমেয়াদী তাই রিনিউ করতে হয়, আর অপারেটিং লিজ যেহেতু স্বল্প সময়ের জন্য তাই অপারেটিং লিজ রিনিউ করতে হয় না। ওনারশিপে আমরা বলতে পারি যে চুক্তির মেয়াদ শেষ হলে ইজারা গ্রহীতা বা লিজি ইজারাদাতার নিকট থেকে সম্পত্তির মালিকানা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে। ইজারা অপারেটিং লিজে তোমার লিজের মেয়াদ শেষ হলে বা চুক্তি বাতিল হলে সম্পত্তির মালিকানা লেজরের নিকট চলে আসে, আপনি লেজরের নিকট সেই সম্পত্তির মালিকানা চলে আসে। ক্যাপিটাল রিকভারি, ইজারা থেকে সম্পত্তির মূল বিনিয়োগ 90% বা তার অধিক মূল্য উদ্ধার করা সম্ভব। মানে তুমি যেই অ্যাসেটটা লিজ দিচ্ছ সেখান থেকে তুমি 90% বা তার বেশি পেতে পারো। আর অপারেটিং লিজে এই লিজ থেকে কোনোভাবে সম্পত্তির মূল্য উদ্ধার করা সম্ভব হয় না, কারণ এটা মান্থলি একটা কম অ্যামাউন্টের পেমেন্ট করে। এরপর আমরা দেখি হায়ার পারচেস কি। হায়ার পারচেস এবং লিজের মধ্যে পার্থক্য দেখব। Hire purchase is an arrangement for buying expensive customer goods where the buyer makes an initial down payment and pays balance plus interest in installments. The term hire purchase is commonly used in the United Kingdom and it's more commonly known as an installment plan in United States. হায়ার পারচেস হলো একটা অ্যারেঞ্জমেন্ট ফর বাইং এক্সপেন্সিভ কনজিউমার গুডস হোয়ার দ্য বায়ার মেক্স অ্যান ইনিশিয়াল ডাউন পেমেন্ট অ্যান্ড পেজ দ্য ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট ইন ইনস্টলমেন্ট। যে তোমার কোনো এক্সপেন্সিভ কনজিউমার গুডস কিনতে হলে একটা চুক্তি করা, একটা অ্যারেঞ্জমেন্ট, যেখানে বায়ার ডাউন পেমেন্ট দিয়ে, ইনিশিয়াল ডাউন পেমেন্ট দিয়ে এবং মান্থলি তোমার ইনস্টলমেন্ট দিয়ে, সেখানে তোমার ইনস্টলমেন্টের সাথে তারা ইন্টারেস্টও যোগ করে, সেটাই হলো তোমার হায়ার পারচেস বা ধারা ক্রয়। হায়ার পারচেস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট
ফর বাইং এক্সপেন্সিভ কনজিউমার গুডস কেনার একটা ব্যবস্থা, হোয়ার দ্য বায়ার মেক্স অ্যান ইনিশিয়াল ডাউন পেমেন্ট অ্যান্ড পেজ দ্য ব্যালেন্স, এবং ব্যালেন্সও দেয়, প্লাস ইন্টারেস্ট ইন ইনস্টলমেন্ট, এবং ইনস্টলমেন্টের সাথে তারা ইন্টারেস্টও দিয়ে থাকে। আর এই টার্মটা আগে বেশি ইয়েতে হতো, এখন তো আমাদের দেশেও এটা অনেক হয়, এইভাবে অনেক কেনাকাটা হয়। আমরা মাসিক, যে আমাদের দেশে ওয়ালটনের কথা বলতে পারে, ওরা এই হায়ার পারচেস সিস্টেমে তোমার যাদের নগদের টাকার ক্রাইসিস কিংবা নগদে নিতে পারছে না, তারা একটা ইনিশিয়াল ডাউন পেমেন্ট দিয়ে এবং কতগুলো কিস্তির মাধ্যমে তারা ওই প্রোডাক্টটা নিতে পারে, কিনতে পারে। তো এর মধ্যে ডিফারেন্স বিটুইন লিজ অ্যান্ড হায়ার পারচেজ, এর মধ্যে পার্থক্যগুলি আমরা দেখি। লিজের সংজ্ঞা তোমরা জানোই, সেটা দিয়ে দিবে। ওনারশিপ উইথ দ্য ফিন্যান্স কোম্পানি দি লেজার। লিজিংয়ে ওনারশিপ থাকে ফিন্যান্স কোম্পানির কাছে, তার মানে লেজারের কাছে থাকে তোমার এই মালিকানা। আর হায়ার পারচেজে ইট ইজ ট্রান্সফার টু দ্য হায়ারার অন দ্য পেমেন্ট অফ দ্য লাস্ট ইনস্টলমেন্ট, মানে লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করার পরে যে ক্রেতা আছেন তার কাছে এটা চলে যায়, এই ওনারশিপ চলে যায়। ডেপ্রিসিয়েশন, লেজার অ্যান্ড নট দ্য লিজি ইজ এন্টাইটেল টু ক্লেম ডেপ্রিসিয়েশন ট্যাক্স শিল্ড। The hirer is entitled to claim depreciation tax shield. ক্রেতা এন্টাইটেল করতে পারে ডেপ্রিসিয়েশন ট্যাক্স শিল্ডের জন্য। লেজার করতে পারে, নট দ্য লিজি ইজ এন্টাইটেল টু ক্লেম ডেপ্রিসিয়েশন ট্যাক্স শিল্ড লিজিংয়ের ক্ষেত্রে। তারপরে ক্যাপিটালাইজেশন, লিজিংয়ে ডান ইন দ্য বুকস অফ লেজার, লেজারের বইতে হয়। ডান ইন দ্য বুকস অফ হায়ারার বইতে হয়। পেমেন্টস, the entire lease payments are eligible for tax computation in the books of lessee. Only the higher interest is eligible for tax computation in the books of hirer. Magnitude, used as a source of finance, usually for acquiring high-cost assets such as machinery, ships, etc. Magnitude, leasing used as a source of finance হিসাবে ব্যবহৃত হয়, usually for acquiring high-cost assets, যেগুলো ধরো অনেক মেশিনারি, শিপ আছে, সেগুলো লিজিংয়ের মাধ্যমে ব্যবহৃত হয় লিজিংয়ের জন্য। ইউজড অ্যাজ এ সোর্স অফ ফিন্যান্স, এটাও ফিন্যান্সের সোর্স, ইউজুয়ালি ফর অ্যাকোয়ারিং লো কস্ট অ্যাসেটস সাচ অ্যাজ অটোমোবাইল, অফিস ইকুইপমেন্ট অর হোম অ্যাপ্লায়েন্সেস, এগুলোতেও তোমার হায়ার পারচেস হয়। Maintenance of assets, leasing in case of financial upkeep is the responsibility of the lessor in the case of operating lease. Leasing in case of financial ক্ষেত্রে upkeep is the responsibility of the lessor in the case of operating lease. লিজেরই থাকে, অপারেটিং লিজে লেজারটা থাকে, আর ফিনান্সিয়াল লিজি মেনটেন্যান্স কস্ট বহন করে। ইট ইজ দ্য হায়ারার্স রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্য মেনটেন্যান্স অফ দ্য অ্যাসেট বট। যে অ্যাসেট কেনা হয়েছে সেটা হায়ারার বা ক্রেতার উপরে রেসপন্সিবিলিটি বর্তায় যে এটার মেনটেন্যান্স কস্ট হায়ারার দিবে। আর আমরা তো আগেই বলেছি যে ফিনান্সিয়াল লিজের ক্ষেত্রে লিজি দিবে, আর অপারেটিং লিজের ক্ষেত্রে লেজর দিবে। নেচার অফ অ্যাসেটস, অ্যাসেটস অ্যাজ এ ফিক্সড অ্যাসেট অফ দ্য লেজর। লেজারের ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হয়। shows the assets either as a stock in trade or as receivables. Shows the asset either as a stock in trade or as receivables. Asset either as a stock in trade or receivables.
ডাউন পেমেন্ট, নো ডাউন পেমেন্ট রিকোয়ার্ড। এখানে ডাউন পেমেন্ট লিজে দিতে হয় না, কিন্তু হায়ার পারচেজে ডাউন পেমেন্টের দরকার হয়। এই হলো লিজ এবং হায়ার পারচেজের মধ্যে পার্থক্য। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা অঙ্কেতে চলে যাব। ম্যাথ